আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছি, দাঁড়াও। কিছুক্ষণ আগে আমি ছোটুকে নিয়ে যাব বলে বেরিয়েছি। আর কি বলবো, আমি এরকম এই রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা তো আমাদের রাস্তা। আর লাইট ফাইট তো আগে কিছু ছিল না, যদিও লাইটগুলো পরে দেওয়া হয়েছে। তো আমি এরকম হাঁটছি, আর এই পাঁচিলটা দেখতে পাচ্ছ তো, এই সমান পাঁচিল, একটু ভালো করে দেখো, এই পাঁচিলটা, হাত দেখতে পাচ্ছ আমার, এই যে পাঁচিল। আমি এরকম হাঁটছি, আর পাঁচিলের এই ধার থেকে, বুঝতে পারবো না, অন্ধকার, হ্যাঁ, এই ধার থেকে কেউ যেন আমার সাথে যাচ্ছে, ঠিক এরকম। আমি এরকম যাচ্ছি, এই দিকটা দিয়ে বুঝবে। আমি জামা কাপড়গুলো না এখানে দিয়েছিলাম, নাইটিগুলো, বুঝেছো। আসলে রোদ থাকে না তো, একটু বেলা করে স্নান করেছি, এখানে দিয়েছি। আর ঠিক এই যে তোমাদের আমি ফুটেজটা আগেও দেখিয়েছি, এইখানটা। কি বলবো তোমাদের দর্শক বন্ধুরা, তোমাদের কাছে লুকানোর কিছু নেই, তোমরা জানো অলরেডি, আমরা থাকি, আমরা জানি আমাদের সাথে কী এখানে হয়, ঠিক আছে। এইখানটা মনে হলো যেন কিছু বসে পড়লো, মানে এরকম আসছিল, ওই ধার থেকে আমার সাথে আসছিল, আমাদের বাড়ির ওখান থেকে পুরো আসছিল, এরকম পাঁচিলের সমান সমান এখানটা এসে মনে হলো যেন বসে পড়লো, ঠিক আছে। এরকম একটা ফিল হলো। আমি এমনি অন্ধকার বলে এই জামা কাপড়গুলো তোলার জন্যই আসছিলাম বাড়ি থেকে বেরিয়ে, ঠিক আছে। বাড়ি থেকে বেরিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম এই জামা কাপড়গুলো এখান থেকে তুলবো। আর আমার এরকম একটা গা ভার হয়, একটা ফিল হলো বলে আমি জাস্ট এখানে লাইটটা অন করি, মানে মোবাইলটা করি, বুঝেছো। কি বলবো, মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে ভালো করে শুনলে নুপুরের আওয়াজটা ভালো করে শুনতে পারবে, যে একটা সময় গিয়ে নুপুরের আওয়াজটা হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে। আজকে সত্যি কথা বলতে কোনো ঘটনা নিয়ে তোমাদের কাছে আসিনি। আজকে কমিউনিটি পোস্ট আমি দিয়েছিলাম অলরেডি। আজকে ভিডিও আমি হয়তো দিতে পারতামই না। সত্যি কথা বলতে আগে থেকে কিছুই ভাবিনি। হঠাৎ করে সন্ধ্যা ওই 6:30 কি এর আশেপাশে আমার সাথে একটা এমন ঘটনা ঘটলো, মানে দেখো, তোমাদের আমি আগেও বলেছি যে আমি যেখানে থাকি এই জায়গাটা সত্যি সত্যি ভালো না। এমনকি মানে কালকেও একজন আমাদের বাড়িতে আসে মিস্ত্রি, সে কাজ করছিল, তোমাদের কিছুদিন আগে প্রিন্স বলছিল ভূত সত্য যে চ্যানেলটা রয়েছে আমাদের ওখানে, যে আজকে আমরা কমেন্ট পড়বো না, বাড়িতে কিছু কাজ হচ্ছে। দাদু তো যেখান থেকে মানে আমার বাবা অ্যাকচুয়ালি পড়ে গেছিলেন, তো বলছিল সেইখানে সেদিনকে কাজ হয়েছিল। কালকেও একজন মিস্ত্রি আমাদের বাড়িতে আসে, ওই ঠিক 7:30-8টার দিকে, কিছু কাজ বাকি ছিল সেগুলো জানতে। উনিও প্রচণ্ড পরিমাণে কালকে আমাদের বাড়িতে আসার পথে ভয় পেয়েছেন, প্রচণ্ড ভয় পেয়েছেন। সেম আমাদের এগুলো তো কোনো ব্যাপার না, কারণ আমরা এখানে থাকি, প্রতিনিয়ত কিছু না কিছু অনুভব করতেই থাকি। আজকে যে জিনিসটা হলো তোমাদেরকে আমি ফুটেজটা আজকে শো করব, তুলে ধরবো, তোমরা দেখবে। মানে কি বলবো, আমি তোমাদের সাথে আজকে কোনো ঘটনা সেরকমভাবে শেয়ার করার জন্য বসিনি, শুধু একটুখানি মানে নিজেকে দেখো, এটা একটা মানে কি বলবো, ইউটিউব তো একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম, তো যেখানে আমি এই একটু নিজেকে সুন্দর দেখানোর জন্য একটু প্রেজেন্টেশন হয়ে শুধু বসলাম। আমার যে শরীরের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমিই জানি। আর হঠাৎ করে অ্যাকচুয়ালি কি বলতো, হঠাৎ করে মানে ভয়টা পেয়ে যাই। আসলে দেখো, মানুষ তো, আমরা তো মানুষ। এবার যদিও এখানে থাকি, সব কিছু জানি, সয়ে গেছে, নিজেরাও রাত 3টের সময়, রাত 12টার সময় অমাবস্যা তো আমরা এখানে তোমাদের ঘুরে দেখিয়েছি, লাইভ করেছি। দেখো এবার কি, ঘুম থেকে উঠলে না মানুষের দেখবে মানে সারাক্ষণ কাজ, একটা মানুষ মানে দিনে যেরকম লাগাতার দৌড়ে বেড়াচ্ছে, কাজ করছে, আর সেই মানুষটা ঘুম থেকে উঠলে তার মস্তিষ্ক, তার মাইন্ড বলো একটা অন্য রকম থাকে। তো অনেক বেলা করেই আজকে কাজকর্ম করে শুয়ে পড়েছিলাম। হট করে ঘুমটা ভাঙে যখন দেখলাম প্রায় 6টা বেজে গেছে, বাইরে তো বেশ অন্ধকার আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। সত্যি কথা বলতে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে আমার বেরোতে একদম ইচ্ছা করছিল না। তারপর তোমরা জানো সোনু ডগিকে নিয়ে যেতে হয়, ওকে নিয়েই কিন্তু
আমি বেরোবো বলে প্রথমে ভাবলাম, তারপর ভাবলাম যে মনে পড়লো যে না, আমি তো বেলা করে আজকে জামাগুলো মানে আমার বাড়িতে আমি সত্যি কথা বলতে নাইটি পরি রাতের বেলা। তো আমি ভাবলাম যে নাইটিগুলো আমার তো রোদ চলে গেছিলো, অনেক বেলা করেই আজকে কাজ হয়েছে, বাড়ির কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায়, তা আমি ওগুলোকে না ওই পাঁচিলের ওপর দিয়ে রেখেছিলাম। তোমরা ফুটেজে সবটাই দেখতে পারবে। তো আমি ভাবলাম যে যাকগে আমি আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, কারণ বাইরে ঠান্ডা হাওয়া আর একটা কুয়াশা কুয়াশা একটা ভাব আছে, যদিও শুকিয়ে থাকে তাও ঠান্ডায় ভিজে যাবে। তো আমি তুলতে যাব বলে আমি ফোনটা হাতে সব সময় নিয়ে থাকি, সব সময় ফোনটা, শুধু ওয়াশরুমে যখন যাই আমি ফোন কখনোই নিয়ে যাই না, এছাড়া সব সময় ফোন আমার কাছে থাকে। তো আমি ফোনটাকে হাতে করে নিয়ে বাইরে বেরোলাম, আর ওই বাইরেটা অন্ধকার ঘুটঘুট করছে তো, আর আমরা সবাই জানি যে যদি কুয়াশা থাকে না খুব ঘন, তাহলে দেখবে আলোটা একটা জায়গায় সীমিত থাকে, আলোটা না ছড়াতে পারে না। তো কুয়াশা পড়েছে, একটা ঠান্ডা, বাইরেটা পুরো হাওয়া দিচ্ছে, যার কারণে বেশ ঠান্ডা লাগছিল। হাতে ফোনটা আমি ফ্ল্যাশ লাইটটা অন করে আমি বাড়ি থেকে বেরোলাম। আমার বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে হেঁটে গেলে পারেই পাঁচিলটায় আমি দিয়েছি ফাঁকা জায়গা, এ পাশটা জঙ্গল তো গাছপালা একদম ঝোপঝাড়। ও মা, আমি যখন যাচ্ছি আমার না হঠাৎ শরীরটা ভার হয়ে গেল বেরোতে বেরোতেই। এখন বলছি আমার মাথার এগুলো ব্যথা করছে, শরীরটা হঠাৎ খুব ভার হয়ে গেল। আমি নিজের মতো যাচ্ছে, পুরো ঘুমের তখন ঘোর আমার, মানে আমি তখন ঘুম থেকে উঠে ঠান্ডা জল মুখে দিও নি, মানে আমার ইচ্ছা করছে না, তো শীত করছে, ঠান্ডা জল দিয়ে মুখ ধোবো ইচ্ছা করছে না, আমি যে আগে তুলে তুলে নিয়ে আসি, তারপর ওকে যখন নিয়ে যাব মুখটা ধুয়ে একটু ক্রিম দিয়ে বেরোবো, কারণ বাইরে হাওয়া দিচ্ছে। এই ভেবে আমি যখন যাচ্ছি, আমি পাঁচিলের সমান হাঁটছি, পাঁচিলটা তো মাঝখান থেকে ওপাশে পরিত্যক্ত কারখানা, তোমরা জানো অনেকবার দেখেছো, আজকেও আবার দেখবে, পরিত্যক্ত কারখানার এ পাশে হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা। আমি যাচ্ছি ওপাশ থেকে, কারখানার ভেতর থেকে মনে হচ্ছে অন্ধকার দিয়ে ও পাঁচিলের ঠিক আমার সমান সমান কেউ যাচ্ছে, যেটা কোনো অশরীরী। আমি কিন্তু বুঝতে পেরে ঘুরে রিটার্ন আসিনি, ও যাচ্ছে ওপাশ থেকে, আমিও এই পাশ থেকে যাচ্ছি। এবার ফোনের যেহেতু ফ্ল্যাশ লাইট জ্বললে পারে না, ভিডিও করা যায় না, আমার ফোনে তো অন্তত হয় না, তোমাদের হয় কিনা জানাবে। ফোনের লাইট অফ করে, মানে ফ্ল্যাশ লাইট যেটা টর্চটাকে অফ করে তারপরেই কিন্তু ভিডিও চালু করতে হয়। তো এতটাই অন্ধকার, একটা মানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা পরিবেশটাই যেন একটা অন্যরকম ছমছমে, কি বলবো। আমি সাথে সাথে ফোনের সাহস করে, আমি তো ভয় পাই না, তোমরা আগাগোড়া জানো, ভয় কিন্তু পাচ্ছি, কিন্তু তবুও আমার ওই একটা জিনিস তোমাদের বলি, ভয় পেলে দেখার চেষ্টা করবে, নাহলে শরীর আরো খারাপ করে। আমি সাথে সাথে ফোনটা ফ্ল্যাশ লাইটটাকে জ্বালিয়ে মানে অফ করে আমি ক্যামেরাটা আর কি অন করি। অন করতে করতে ফ্ল্যাশ লাইট জ্বললেও এমনি বন্ধ হয়ে যায়, তো মাথা কাজ করছিল না, আগে আমি টর্চটা বন্ধ করে তারপর ভিডিওটা অন করলাম। ভিডিওটা অন করেই আমি সাথে সাথে মিলের দিকে এরকম করে ধরেছি, মানে পাঁচিলের ওপারে, ঠিক আছে, আমি এপার থেকে এরকম করে ভিডিওটা করছি যে দেখা যাক কি আছে। বিশ্বাস করবে না, যখন আমাদের জবা গাছটা তোমরা দেখতে পারবে, ওই জবা গাছটার ওখানটা যখন গেলাম বুঝতে পারলাম কেউ যেন নিচু হয়ে গেল, মানে ধরো বসে পড়লো বা ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবার মতো, কারণ ওখানটা আলো পড়েছে, ঠিক আছে, ওখানটা আলোটা আছে, একদম লাইট পোস্টের কাজটা চলে গেছি হেঁটে আমি অতটা, তো ওখানটা দেখলাম জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। আমি সাথে সাথে কিন্তু হাত ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে কিন্তু ভিডিওটা করলাম। বিশ্বাস করবে না তোমরা, এবার খুব ভালো করে যে ফুটেজটা আমি তোমাদের সাথে প্রথম শেয়ার করব, প্রথমে ফুটেজটা তো দেখলে, আমি বললাম এবার যে ফুটেজটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই ফুটেজটা তোমরা ভালো করে শেষে একদম খুব ছোট্ট, একদম ছোট্ট ফুটেজ, ওই ফুটেজটা আমি প্রথম করি যখন ভয় পেয়েছি, ঠিক আছে, তারপর তো তোমাদেরকে আমি জামা কাপড় তুলবো সেটা পরে আবার রিটার্ন করে প্রথমে দিয়েছি। এবার তোমরা ফুটেজটা ভালো করে শোনো, একদম শেষে পায়ের নুপুরে শব্দ পাবে।
একদম শেষে ছুম করে একটা পায়ের উপরে শব্দ হয়েছে। আমি তখন জামা কাপড় কিচ্ছু তুলিনি, রিটার্ন ব্যাক করে সোজা ওখান থেকে রিটার্ন বাড়ি চলে আসি। নুপুরের যখন শব্দটা আমি পাই, ঠিক আছে, আমি বুঝতেও পারিনি যে ফোনে যদি ফোনটা আমি ক্যামেরা অন করে রেখে দিতাম হয়তো আওয়াজটা অনেকক্ষণ ধরে শোনা যেত বা একবারের জায়গায় দুবার শোনা যেত। আমার মাথায় কিন্তু সেই জিনিসটা আসেনি, কারণ প্রথমেই বললাম ঘুম থেকে উঠে আমি গেছি। হয়তো আমি যদি না ঘুমাতাম বা এখন যদি সেই শব্দটা শুনতাম তাহলে পারে কিন্তু আমি সেই শব্দটার অনুসরণে কিন্তু আমি অনুসন্ধান করতাম, ঠিক আছে, যে কোথা থেকে আসলো, আবার শোনা যায় কিনা বা কিছু ক্যামেরায় ধরা পড়ে কিনা করতাম। কিন্তু আমার ওই সময় ঘুম থেকে উঠে না আমার মন না আমার মস্তিষ্ক কোনোটাই আমার সেরকম জায়গায় ছিল না যে আমি গিয়ে ভালো করে দেখব যে কে রয়েছে বা কি আওয়াজ হচ্ছে কি, আমার ওইসব কিচ্ছু মাথায় ছিল না। আমি জাস্ট একটা ছুম করে যেই নুপুরের, আর একটা মানুষ নুপুর পরে তার শব্দ আলাদা হয়, আর একটা অশরীরী যখন কোনো জায়গায় প্রেজেন্ট থাকে সেই নুপুরের শব্দটা একদমই আলাদা হয়। এইটা আমি আজকে আবারও প্রমাণ পেলাম। তোমরা ফুটেজটা একবার না 10 বার শোনো, বারবার শোনো। একদম শেষে তোমরা লাইট ব্রাইট করে নাও, তোমাদের ফোনের স্ক্রিনের লাইট ব্রাইট করে তোমরা শোনো, দেখার চেষ্টা করো, কিছু যদি দেখতে পাও। সত্যি কথা বলতে একদম শেষে নুপুরের শব্দটা তোমরা শুনতে পারবে। ওই সময় কিন্তু আমি মানে ওখান থেকে ক্যামেরাটা অফ করে দিয়ে ঘুরে চলে আসি। আমি জামা কাপড় কিচ্ছু কিন্তু ওই সময় আমি ওখান থেকে তুলিনি। আর এই যে জিনিসটা আজকে হয়েছে, এই জিনিসটা আজকে আমি তোমাদের সাথে তুলে ধরলাম, কারণ আমি সত্যি কথা বলতে ভেবেছিলাম যে ঘটনা তো অনেক আছে ঘটনা। তো আমি ভেবেছিলাম যে একটা ভালো ঘটনা দেবো, ফুটেজ রয়েছে, ভয়েস রয়েছে, এমন জিনিস একটা ঘটে গেল। আমি ভাবলাম না, আজকে আমার এখানেরই একটা জিনিস তোমাদের সঙ্গে তুলে ধরি, যেটা জাস্ট এখন আমি তোমাদের সাথে ঘটনাটা রেকর্ড করছি। এখন বাজে 8:10, রাত্রি 8:10, এই 6:30টার আশেপাশে জাস্ট কিছুক্ষণ আগে আমার সাথে ঘটনাটা ঘটলো। জাস্ট কিছুক্ষণ আগে প্রিন্স তো আমাকে প্রায় বলে যে মা তুমি যখন ঘটনা শেয়ার করো আমি বাইরে থাকি, ও বাইরেটা বন্ধুদের সাথে কথা বলে, একটু হাঁটা চলা করে, ওর ভালো লাগে। আর আমরা তো জানি এখানে খারাপ, দেখো খারাপ জেনেও আমরা তো ঘরে চুপ করে ঢুকে বসে থাকতে পারবো না, আমাদের রাত ভিত বেরোতে হয়, আসতে হয়, এইদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, সব সময় একাও বেরোই, কখনো প্রিন্স সাথেও বেরোয়, কখনো প্রিন্স একা বেরোচ্ছে। তো এরকম হতেই থাকে। এমনকি তোমাদের দাদা ভাই আমাকে 2-3 দিন আগে এসে বলছে, এই সামনে একটা আমাবস্যা গেল না, এই রিসেন্ট সপ্তাহখানিক আগে, তো তোমাদের দাদাভাই অনেক রাতে বাড়ি ফেরেন ওনার কাজকর্ম সেরে, বলছে আমি আসছি, আমাকে বলছে মানা আমার হঠাৎ করে শরীরটা ভার হয়ে গেল, একদম এই পাঁচিলের কাছে যেখানটা আজকে ফুটেজটা দেখলে ঠিক এখানটা, বলে আমি নিজের মতো নিজে আসছি, আমার পুরো শরীরটা একদম অটোমেটিক্যালি ভার হয়ে গেল। আর প্রত্যেক দিন রাতের বেলা তো এখানে রয়েছি, মানে ওই যে গাড়িগুলো থাকে তার সেন্সার, যতক্ষণ না আমি বেরিয়ে ওদেরকে মানে চিৎকার চেঁচামেচি করবো ততক্ষণ সমানে সেন্সারের শব্দ হতে থাকবে। মানে কি বলবো তোমাদের, এগুলো শুনলে না অবাক লাগবে, তোমরা ভাববে যে কি বলো, তোমরা বিশ্বাস করবে না। আমি যদি পারতাম একটা সিসিটিভি ক্যামেরা যদি আমি বাইরে কোনো সময় তোমাদেরকে লাগিয়ে তোমাদের প্রুফগুলো দিতে পারি, সেদিন তোমরা বিশ্বাস করবে যে সোনা দিদি ভাই যেগুলো আমি তোমাদের সাথে কোনো ফেক মিথ্যে বানানো গল্প এইসব আমার ভালোও লাগে না, আমি মিথ্যে জিনিসটা পছন্দও করি না। সত্যি বলবে সেটা যতই খারাপ হোক, যত খারাপ হোক, হয়তো আমার একদিন খারাপ লাগবে, 1 মাস হয়তো তোমার সাথে কথা বলবো না, মনে আঘাত লাগবে, কষ্ট লাগবে, কোনো কিছু লুকিয়ে গেছো, ঠিক আছে, কিন্তু সত্যিটা বলবে। আর যদি আমি কোনো সময় জানতে পারি কেউ আমার সাথে কোনো রকম মিথ্যে বলে ছলনা করে বেরিয়ে গেছে, সে আমার যেই হোক, সে আমার ছেলেই হোক, আমার হাজবেন্ডই হোক, আমার বাড়ির ফ্যামিলির কেউ হোক, জীবনে জীবনে তার মুখের দিকে আমি কোনোদিন তাকাবো না। আমি এরকমই মানুষ। আমার কাছে কথা যত খারাপ জিনিসই হোক না কেন সত্যিটা বলবে। আমি সত্যিটা সব সময়ের জন্য একসেপ্ট করি আর নিজেকে নিজে আমি সত্যিটা মানিয়ে নিতে পারি, আমি এরকমই। আর বিশ্বাস করবে না, আমাকে তোমাদের দাদাভাই কদিন আগে আমাবস্যাটা গেল,
প্রায় 12টার পর এসছে। আমি বারবার কল করছি, আমার শরীরটাও ভালো ছিল না। আর আমার এই জিনিসটা হয়, আজকে তোমাদের বলছি, অমাবস্যা বলো পূর্ণিমা বলো যোগ থাকলেই না আমার আগের দিন, তারপর যেদিন ধরো অমাবস্যা পূর্ণিমা ধরো গতকাল পড়বে, মানে আগামীকাল পড়বে অমাবস্যা, তো আমার আগের দিন থেকে শরীরের মধ্যে অদ্ভুত জিনিস শুরু হয়ে যায়। এটা আমার একদম ছোট থেকে, একদম ছোট থেকে। কারণ আমার মা বলে অনেক ওই কুষ্টি হয় না, জন্মকুষ্টি। তারপরে মা বলেন যে যখন কোনো জ্যোতিষীর কাছে ছোটবেলায় দেখিয়েছে, তারাও বলেছে যে যেই সময়টা জন্ম হয়েছে, মানে আমি ওই সময় না গ্রহ নক্ষত্রর একটা দশা চলছিল, সেই জিনিসটার মধ্যে যেহেতু আমার একটা এফেক্ট আছে, ওই জন্য আমি তোমাদের বলি না, আমি কিন্তু মানুষ থেকে মানুষ ফিউচার বলতে পারি। তোমাদের বলেছি মানুষকে দেখে আমি মুখ দেখে বলে দেবো, তোমরা সেটা তার সাথে মিশে 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 বহু মাস পর জানবে। আমি ওই মানুষটাকে 10 মিনিট শুধু দেখবো, সে তার মতো রয়েছে, কথা বলছে, সে আমাদের চেনাই হোক অচেনাই হোক, রাস্তায় বাসে যেতে যেতে হোক, ট্রেনে যেতে যেতে হোক, যেখানেই হোক, আমার যদি মনে হয় যে মানুষটা কেমন, এই মানুষটার প্রতি আমি মানে আগ্রহ দিয়ে যদি দেখি, আমি মানুষটাকে ঠিক 10 মিনিট যদি আমি দেখতে পারি, তার আমি জীবনের পুরো ভবিষ্যৎ বলে দেবো যে মানুষটার সাথে এইটা হয়েছে, মানুষটা এইটা করছে, এর ফিউচারে এইটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্মের সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, এটা আমার মধ্যে আছে। আর সব থেকে বড় কথা, আমি যখন ব্লগিং করতাম না, তখন আমি একটা আমার নিজের জীবনের একটা ছোট্ট করে হিস্ট্রি বলেছিলাম। আজকে তোমাদেরকে যেহেতু আমি কোনো ঘটনা দিচ্ছি না, তো তোমরা তো ফুটেজটা দেখছোই আমি কোথায় থাকি। আর বিশ্বাস করবেন, আমার হাজব্যান্ড আমাকে বলে সরি, যে যাও রাতের বেলা ওই সেন্সার গাড়ির যে থাকে দুটো সেন্সার টিটা 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 করতে থাকে, তো আমাকে আমার হাজব্যান্ড বলবে যাও ওদেরকে গিয়ে তুমি চুপ করে আসো, নাহলে সারা রাত ঘুমাতে দেবে না। বিশ্বাস করবে, আমি আবার মাঝে মাঝে শরীর খারাপ লাগলে শুয়ে থাকি, রাত 12টা 1টা 2টো, যতক্ষণ আমি বেরোবো না ততক্ষণ ওরকম কন্টিনিউ করতে থাকবে, কন্টিনিউ। যেই আমি দরজাটা খুলে গ্রিলের সামনে যাব, গাড়ির সামনে তো যাই না, গ্রিলটার কাছে দাঁড়াবো, কি হলো আবার শুরু করেছিস, এই কথা বলবো, সাথে সাথে ওই সেন্সারের শব্দ বন্ধ হয়ে যাবে, সতে সতে বন্ধ। আমি বলবো দাঁড়া, আর করবি না কিন্তু, বারবার আমায় ডাকবি না, হ্যাঁ আমার শরীরটা আজকে ভালো না। এরপরে যদি উঠে আসতে হয়, আমি কালকেই কিন্তু এখানে একটা বাজরংবলীর মন্দির করব। এর আগেও তোমরা দেখেছো শর্টসে, আমি পুরুপ দেখিয়েছিলাম, শর্টসে তোমাদের পুরুপ দেখিয়েছি। বলবো, তারপরে বিশ্বাস করো সারা রাত একবারও আর ওই আওয়াজ হবে না। যদি কুকুর ওঠে, যদি বিড়াল ওঠে, যদিও আমাদের এখানে আমার ছোট থাকতে মানে সোনাডগি আছে, তো এখানে কোনো কুকুর ঢুকতে পারে না, বিড়াল একটা দুটো আছে, দিনের বেলা পাঁচিলের উপরে দেখা যায়, ওরা গাড়িতে ওঠে না। যদি গাড়িতে উঠেও থাকে, ওই বিড়াল এত মানে ভারীও না, আর বিড়ালের জন্য যদি শব্দ হয়েও থাকে, তাহলে আমি বলার পর সে কি সারা রাতে আমার কথা শুনে আর ওঠে না? যদি বিড়াল ওঠে, বিড়ালের জন্য যদি শব্দ হয়, এগুলো এরকম কিছুই না। আমরা থাকি, আমরা জানি। আমাকে বাবা পর্যন্ত ওই ঘর থেকে বলবে, যারে শোনা একটু ওদের বকে দিয়ে আয়, নাহলে সারা রাত ঘুমাতে দেবে না। এবার কি হয় বলো তো, একটা মনের মধ্যে কৌতূহল থাকে যে আদেও চোর আসেনি তো, অ্যাকচুয়ালি ওটা চোরের জন্যই তো সেন্সারটা লাগানো থাকে, চোর টোর কিছু চুরি করতে আসলে ওই শব্দটা হবে, তাহলে আমরা জেগে যাব, যারা আশেপাশে থাকবে যে চোর এসছে। এবার ওই শব্দটা হয়, আমিই বেরোই, কারণ বাড়ির লোক বলে যে যাও, চোর আসলে তুমি চিল্লালে চোর পালাবে, ভাববে এরা বাড়িতে জেগে রয়েছে। আর যদি অশরীরীর উৎপাত হয়, সে তো তোমার কথা শুনে চলে যাবে। ওই অশরীরই থাকে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করি, চলে যায়, বকা দিই রীতিমতো, ওদের ধমকাই, আর কি বলবো। আর হ্যাঁ, যেটা আমি তোমাদের বলছিলাম, বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে তোমরা আজকে যারা ঘটনাটা ক্যামেরার ওপর থেকে শুনছো, সবাইকে আমি একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে, তোমরা যারা মানে মা বাবাকে পেয়েছো, তোমাদের সাথে আছে, মা বাবাকে জিজ্ঞেস করবে, বা এরম কারোর অভিজ্ঞতা আছে, কোনো বাচ্চা জন্ম হওয়ার পর তার মুখটা ছাড়া সারা শরীরে মাছের আঁশ, জিজ্ঞেস করবে। যদি জানতে পারো আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি যখন জন্ম হয়েছিলাম তখন আমার সারা শরীরে
বড় বড় মাছের আঁশ ছিল, চাকলা চাকলা যে মাছের বড় রুই মাছ কাতলা মাছের যেরকম আঁশ হয় বড় বড়, সারা শরীরে আমার ওরকম আঁশ ছিল। আমার মা আমার বাবা আমাকে কেউ কোলে নিত না। হ্যাঁ, তারাই বলেছেন কেউ কোলে নিত না, বলে কি দেখলে পারে না কিরকম লাগতো। কারণ ডাক্তার বলছে যখন আমি মানে জন্ম হয়েছি, তো বারাসাতে আমি হয়েছি, আমার ওখানেই জন্ম। আমাকে ডাক্তার যিনি মানে নার্স দিদি ছিলেন বলছে, বাবা আমার ডাক্তারি জীবনে আমি কোনো দিন এরকম বাচ্চা প্রসব করাইনি, এই বাচ্চার গায়ে এত আঁশ কেন, সারা শরীরে হাতে পায়ে বুকে পেটে, ছোট বাচ্চা সবে হয়েছি, সারা শরীরে আঁশ, সারা শরীরে মাছের আঁশ। আমার যদি স্ক্রিন আমি তোমাদের দিনের বেলা কোনোদিন দেখাবো, আমার গায়ের আমার মুখের আমার স্কিন কিন্তু আলাদা, আমার যে ইয়ে, কারণ মানে কি বলতো একটুখানি ধরলেই লাল হয়ে যায়, খুব পাতলা আমার চামড়াটা, খুব পাতলা মসলিন। সবাই বলে পার্লারে যাই তো আইভুরু করতে, তো সবাই আমাকে বলে বলে কি দিদি আমরা এত পার্লারে এই ভুরু ফ্ল্যাক করি, তোমার না পুরো স্ক্রিনটা আলাদা। আমি আজ পর্যন্ত মুখে কোনোদিন ফেসিয়াল করিনি, আজ পর্যন্ত কোনোদিন পার্লারে গিয়ে ঘষাঘষি এগুলো আমি কোনোদিন করিনি, বাড়িতেও করিনি, আমার করতেই লাগে না। আর না আমার গায়ে কোনো পশম আছে। অনেকে দেখবে পার্লারে গিয়ে কত রকম সার্ভিস নেয় মানে নিজের স্ক্রিনটা গ্লো করার জন্য, আমার জন্মগতই আমার ওইসব কিচ্ছু করতে লাগে না। আমাকে পার্লারে সবাই বলে যে তোমাকে দেখে মনে হয় তুমি যেন প্রত্যেক দিন মানে গ্রুমিং করো, স্ক্রিন পরিষ্কার করো, লোম ঠোম ইয়ে করো। আমি বলি না গো, জীবনে আজ পর্যন্ত কোনোদিন না ফেসিয়াল করেছি না কোনো কিছু করেছি, শুধু হ্যাঁ শুধু ভুরু ফ্ল্যাকটা করি আর হেয়ার কাটিংটা করি, ব্যাস, আদার্স আমার কোনো খরচা নেই। আর এগুলো কেন বললাম, যেহেতু আজকে কোনো ঘটনা দিইনি, আর তোমাদের সাথে একটু ভাবলাম গল্প করি, আজকে সেই গল্পটাই করলাম। আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে তোমরা আশেপাশে কারোর সাথে বা তোমাদের পরিবারে এরকম কি শুনেছো যে জন্ম হয়েছে সারা শরীরে আঁশ নিয়ে, অবশ্যই জানাবে। আচ্ছা, কমেন্টগুলো আমি পড়ে দিই, কারণ আমি জানি তোমরা খুব অপেক্ষা করে থাকো। আর এখন দেখছি এই ফোনটা আমি সারাদিন নেওয়ার কোনো চান্সই পাইনি, আজকে অনেক কাজের মধ্যে ছিলাম। তো এই ফোনটাতেই আমার হোয়াটসঅ্যাপ আছে, দেখছি অনেকে আমাকে নতুন বন্ধুরা জয়েন করেছো, আমি পরে তোমাদেরকে উত্তরটা দেব, জানিয়ে দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই, পরে তোমাদের উত্তর দেব। কে কি লিখেছো আমি পরে দেখব, এখন কমেন্টটা পড়ে শেষ করে দিই, চলো। আচ্ছা, আমি এখন শুধু কমেন্টের নামগুলো পড়ছি, শরীর খুব একটা ভালো লাগছে না, তবে কালকে দুপুর 2টোর সময় সোনাগতায় ঘটনা আমি ঠিক দেব, এখন আমি আর রেকর্ড করব না, সকালবেলায় কালকে রেকর্ড করব। আচ্ছা, নামগুলো বলে দিই। কাবেরী দত্ত বাংলাদেশ থেকে দিদিভাই লিখেছেন, ওনারও জীবনে 5 থেকে 6 বছর বয়সে যখন 5-6-এ উনি পড়েন, তখন ওনার জীবনেও এরকম ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল, সেটা উনি লিখেছেন। আমরা অবশ্যই ওনাকে আজকে ঘটনাটা শুনলে বলবো দিদিভাই তুমি আমাদেরকে অবশ্যই তোমার ঘটনার যেটা ঘটেছিল আমাদের প্লিজ শেয়ার করো, আমরা সবাই শুনতে চাই। আর তোমরা শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করো। পিয়ালি ভারদ্বাজ দেখো আমাকে কত ইমোজি দিয়েছে, অনেক ভালোবাসা বনু। আর সুজাতা দাস তুমিও আমাকে অনেক ইমোজি দিয়েছো দিদিভাই। রাজীব জাসওয়াল তুমিও অনেক ইমোজি দিয়েছো, সঙ্গীতাও দিয়েছো। আচ্ছা, তারপরে স্বপ্না হালদার কমেন্ট করেছো, মামুনি জেন কমেন্ট করেছো। আমি আজকে কমেন্টগুলো পড়ছি না, নামগুলো বলে দিচ্ছি। বাপলি ব্যানার্জি কমেন্ট করেছো, বনানী কর্মকার দিদিভাই। আচ্ছা, সুজাতা দাস দিদিভাই আবার করেছো। সৌমিক সরকার আপনিও অনেক সুন্দর কমেন্ট করেছেন। হ্যাঁ, তো আমি কমেন্ট পড়ছি না। প্রদীপ দাস নামগুলো বলে দিচ্ছি, শ্বেতা বিশ্বাস, প্রিয়াঙ্কা নন্দী, আচ্ছা আব্দুল হক ভাই, নেহা মাইদি, সুমনা ভট্টাচার্যা, সুপর্ণা, অমিতা ঠাকুর, আচ্ছা সুদীপ্ত ব্যানার্জি, সুস্মিতা বর্মা, তনু নন্দী,
SK কালিম দাদা ভাই, প্যান্থার গেমিং ওয়াইটি, আচ্ছা আমাদের পিঙ্কি সাহা, কিষানু মান্না, রেখা অধিকারী, অনেক অনেক হাত পাঠিয়েছ। আচ্ছা অনেক ভালোবাসা তোমাদের। মৌয়া ঘোষ, কীর্তি ভাস্কর, তারপরে বলেছো দিদি আমার নামটা বলো। আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু পড়ি, ঠিক আছে, আমি সবার কমেন্ট পড়ি, খুব ভালো লাগে, হাসি। আচ্ছা সোমাদ্রিতা মণ্ডল, দেখো বোন আমি তোমার কিন্তু নামটা বলে দিলাম, কমেন্টটা যদিও পড়লাম না, আশা করি কালকে সবার কমেন্ট পড়বো, ঠিক আছে। আচ্ছা মৌনী নন্দী, তারপরে কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, তন্ময় সামন্ত, চন্দনা গোপে দিদি ভাই, তমাল মণ্ডল, সঙ্গীতা, রেশমি ব্লগস থেকে কমেন্ট করেছো, শাশ্বতী দিয়ে কমেন্ট করেছো, জল্পনা মজুমদার, রূপা দে, সুস্মিতা ব্রহ্মা, বান্টিক কমেন্ট করেছো। আচ্ছা বান্টিক, তোমার দেখি একটু আইডিটা, হ্যাঁ বান্টিক কে আছে কমেন্ট করেছো। আচ্ছা পারমিতা সাহা কমেন্ট করেছো, তারপরে শুভশ্রী ফুড হাউস থেকে কমেন্ট করেছো, MS বিউটি, সন্তুর দুনিয়া, পাপিয়া ঘোষ কমেন্ট করেছো, তারপরে মঞ্জুষা নন্দী দি ভাই, দুটো পরপর কমেন্ট করেছো, অনেকগুলো হার্টও পাঠিয়েছো, তারপর কমেন্ট করেছো শ্রীন, দাঁড়াও 1 মিনিট একটুখানি দেখে বলি, শ্রীঙ্কা বণিক, আচ্ছা খুব সুন্দর মিষ্টি নাম। তারপরে কমেন্ট করেছো অনেকগুলো, আমাকে লাভ হার্ট পাঠিয়েছো, ডু টিম, আচ্ছা ডুও টিম, আচ্ছা রূপা দিয়ে কমেন্ট করেছো, লক্ষ্মী ভট্টাচারিয়া কমেন্ট করেছো, ভট্টাচার্যি, আচ্ছা লক্ষ্মী ভট্টাচার্যি, আচ্ছা তারপর রেখা অধিকারী, তারপরে রিনা সিনহা দিভাই, তারপরে শ্বেতা বিশ্বাস, তারপরে কমেন্ট করেছো মন্টু জ্ঞান, মৌমিতা জ্ঞান, তারপরে সুয়াস্তিকা মুখার্জি, আচ্ছা তারপরে কমেন্ট করেছো দেবলীনা পাল, আচ্ছা দেবলীনা পাল বলেছে আমি দিদি দার্জিলিং ঘুরে চলে এসেছি, আচ্ছা দেবলীনা, আচ্ছা দেবলীনা জানতে গিয়েছিল, আচ্ছা দেবলীনার কমেন্টটা একটু পড়বো, কারণ আমি কমেন্টটা এর আগে চোখে দেখিনি, এই দেখলাম, এই যে দেবলীনা বলেছে দিদি আমি দার্জিলিং ঘুরে চলে এসেছি, খুব ভালো ঘুরলাম, কোনো প্রবলেম হয়নি, থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প দিদি, আমি তোমাকে একটু কন্ট্যাক্ট করতে চাই, আমার কিটা আমার কথা জিজ্ঞেস করার আছে তোমার কাছে, লাভ ইউ দিদি, লাভ ইউ বনু, অনেকগুলো লাভ হার দিয়েছো, আর বলেছো ঘটনাটা ভালো লাগলো, তোমার ঘটনাগুলো শুনে মনে হয় বাড়ির কেউ গল্পগুলো বলছে। হ্যাঁ অবশ্যই, কেন বলো তো, আমরা তো নিজেরা সব পরিবার সবাই তো এক, ওই জন্য। আর দেবলীনা দার্জিলিং যাওয়ার আগে আমি বুঝতে পেরেছি তুমি হন্টেড যে হোটেলসগুলো আছে নাম জানতে চেয়েছিলে, আমি তোমাকে বলে দিয়েছিলাম, আর বলেছিলাম তুমি যেটা বুকিং করে যাচ্ছ সেখানে কিছু নেই, তবে খুব ভালো লাগলো যে তুমি সুস্থভাবে বেবি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরে এসে আমাকে কমেন্ট করলে, এটা কজন করে, অনেকে আছে জানো তো, বলতে চাই না তবুও বলি, যতই আমি পরিবার করি সবাই পরিবারের মতো না সাথ দিতে পারে না, অনেকে আছে অনেক রকমভাবে অনেক কিছু জেনে সাহায্য নিয়ে, আমি তো কারোর কাছে টাকা পয়সা নিই না, আমাকে অনেকে বলে দিদি তুমি বলছো তোমার তো একটা কিছু নিজের মানে এতটা তুমি করলে তার জন্য কিছু তো নেবে, তুমি ফোনপে বা কিছু থাকলে আমাদের শেয়ার করো, আমি কিন্তু কোনো সময় ওইসব করি না, ঠিক আছে, কিন্তু তারা অনেকে আছে সাহায্য নিয়ে অনেক কিছু জেনে দ্বিতীয়বার আর আসে না, তো না আসুক তাতে কোনো ব্যাপার নেই, তারা কমেন্ট করে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে জোর করব না, তবে সত্যি দেবলীনা তুমি মানুষ হিসাবে খুব ভালো, আমার ভালো লাগলো। সুপর্ণা দি তারপর কমেন্ট করেছো, তারপরে কাবেরী দত্ত দি ভাই, তারপরে দীপা দি আমাকে অনেকগুলো লাভ হাত দিয়েছে, আর আমাদের বর্ষা সরকার কিন্তু আমাকে
বলেছে দিভাই ও একটা আমাকে ঘটনা শেয়ার করতে চাইছে, কিন্তু আসছে না, রিপোর্ট প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা আমি না একটা কাজ করব, শোনো, আমি ভাবলাম তোমরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে হয় ভুলে গেছো, আর আগের ঘটনাগুলোর মধ্যে দেওয়া আছে, তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না বা কিছু। যাই হোক, আমি তোমাদের এতটা খাটাতে চাই না। আমি আজকে রাতের বেলা একটা কমিউনিটি পোস্ট দেব, একটু চোখ রেখো, ঠিক আছে? কমিউনিটি পোস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আবারও দিয়ে দেবো, কারণ এখানে প্রিন্ট করতে পারি না, অনেকটা সময় লেগে যায়, রাত হয়ে যায়, অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। তো আমি কমিউনিটিতে একটা কমিউনিটি পোস্ট করব, সেখানে নাম্বারটা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, যাদের যাদের দরকার হবে কমিউনিটি পোস্টে তোমরা গিয়ে দেখে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, শুধু হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, আমি ফোন রিসিভ করতে পারি না, তারপর তোমাদেরই মনে খারাপ লাগবে, তোমরা আমাকে ফোন করবে, বলে দিলাম, ঠিক আছে? আর হ্যাঁ, যারা ফটো পাঠাবে একজনের পাঠাবে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তোমরা আমাকে এত রিকোয়েস্ট করো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। আমার কাছে প্রত্যেক দিন 200-300 করে ফটো আসে, আমি শুটিং, ঘরের কাজ, 3টে চ্যানেল, সব কিছুরই হিমশিম খেয়ে যাই, আমার নিজের ব্যক্তিগতভাবে শরীর খারাপ হয়ে যায়। তোমরা একটা একটা করে ফটো পাঠাবে, দিয়ে রাখবে, ঠিক আছে? আমি সবারটা বলে দেবো, কেউ কিন্তু দিয়েই বলবে দিদি প্লিজ বলো, প্লিজ বলো, আমার খুব দরকার, বলো, এই জিনিসগুলো করবে না। সবারই কিন্তু জীবনটা সবার কাছে প্রিয়, সবাই জানতে চায় যে আমার কি হবে। তো আমি দয়া করে তোমাদের বলবো, কেউ প্লিজ আমাকে রিকোয়েস্ট করবে না, এখনই বলো, আমি সবারটা বলবো, ঠিক আছে? রিনা সিনহা, তারপরে কমেন্ট করেছো পিঙ্কি খাতুন, তারপরে রেখা অধিকারী দিদিভাই, মৌয়া পাল, তারপরে করেছো ভাস্কর অধিকারী, তারপরে আবারও বর্ষা সরকার আমাদের বোন কমেন্ট করেছে, শুভঙ্কর ঘোড়াই কমেন্ট করেছো দাদা ভাই, তারপরে নিতাই সরকার উনি কমেন্ট করেছেন, তারপরে আমাদের সুমনা রয় বোন কমেন্ট করেছে, তারপর নৌওয়ান ভাই কমেন্ট করেছো, তারপরে করেছো ভাস্কর অধিকারী আবারও কমেন্ট করেছো, মৌমিতা দাস আমাকে অনেকগুলো রেড হার্ট দিয়েছো, আর স্বপ্না বাজাল দিদিভাইও অনেকগুলো রেড হার্ট দিয়েছো। তো এখনের মতো কালকের ঘটনার নিচে যারা কমেন্ট করেছো, এখন রাত প্রায় 8:30 বাজে, আমার ঘটনাটা শেষ হলো। এর মধ্যে যারা যারা কমেন্ট করেছিলে কাল রাতের পর থেকে এখন পর্যন্ত, আমি সবার কমেন্টগুলোর নাম বলে দিলাম যারা কমেন্ট করেছো। এরপর যারা কমেন্ট করবে আমি আগামীকাল তোমাদের নামগুলো শেয়ার করে দেবো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, আর ঠাকুরকে প্রার্থনা করবে যেন যেরকমভাবে আমি দাপটের সাথে, যেরকমভাবে সাহসের সাথে মাথা উঁচু করে সৎ সাহস নিয়ে সৎ কাজ করে চলছি, সেরকম যেন করে যেতে পারি। তোমাদের সেটা আশীর্বাদ আমার উপরে থাকাটা সবসময় দরকার, রেখো। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল সোনা কথায় দুপুর 2টায়।